সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, শাহবাগের পরিস্থিতি কি এবং একই সঙ্গে শহীদ হাদির সমর্থকরা কি বলছেন? এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সময় যত গড়াচ্ছে শাহবাগে কিন্তু বিক্ষোভে যোগদানকারী যে সংখ্যা সে সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আপনি জানেন যে আজকে জুমার নামাজের পর বিভিন্ন সংগঠন এবং জনসাধারণ ছাত্র জনতা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা দলে দলে এখানে এসে যুক্ত হয়েছেন। আপনি জানেন যে আজকে সন্ধ্যা নাগাদ 6:05 কিন্তু হাদির মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে এবং এই বিষয়টির জন্য কিন্তু এখানে তার যে ভক্তকুল রয়েছে এবং ছাত্র জনতা যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে রয়েছে তারা সকলেই অপেক্ষা করছে যে এইখানে আমরা যতটুকু জানতে পেরেছি হাদির মরদেহ ঢাকা কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে আসা হবে এবং এখানে জন্য সে অপেক্ষা চলছে। এবং এর আগে কিন্তু এখানে বিভিন্ন ছাত্র সংগঠন ডাকসুর যে সদস্য রয়েছে তারা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত ছিলেন। সময় সময় তারা এসছেন, তাদের সমর্থন প্রকাশ করেছেন, সমর্থন দিয়েছেন, তারা বক্তব্য দিয়ে গেছেন এবং হাদির যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডকে তারা ঘৃণা ভরে স্মরণ করেছেন। তারা বলেছেন যে এই রাষ্ট্র হাদির মতন একজন সম্মুখ সারির যোদ্ধার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এমন রাষ্ট্রে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগ কিন্তু তারা দাবি করেছেন। তারা এই কথাটি বারবার বলছেন যে হাদি যে জিডি করেছিলেন তার উপর আসা যে হত্যার হুমকিগুলো বিপক্ষে সেই জিডির প্রেক্ষিতে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি উদ্যোগ গ্রহণ করেছেন এটা এরপরেই কিন্তু তার উপর সেই পেছন থেকে তাকে গুপ্ত হত্যা করে কিন্তু তারা পালিয়েছেন। এটা কিভাবে সম্ভব হয়েছে, এদেশের গোয়েন্দা সংস্থাগুলো আসলে কি করেছেন এই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। তারা কি অকার্যকর হয়ে গেছেন কিনা এই প্রশ্ন তারা তুলছেন। তারা একই সাথে আরেকটি বিষয় বলছেন যে হাদিকে হত্যা করার মাধ্যমে এই হাদিকে হত্যার পেছনে আওয়ামী লীগের যে সংশ্লিষ্টতা রয়েছে তার প্রকাশ্য দিবালোকের মতো সুস্পষ্ট এবং জুলাই আগস্টে পতিত আওয়ামী সরকারের যে নেতৃবৃন্দরা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইন্ডিয়াতে অবস্থান করছেন, তারা সেখানে পালিয়েছেন এবং সেখান থেকে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছেন। এবং এমন অবস্থায় ভারত এমন অস্থিতিশীল করার চক্রান্তকারীদেরকে তারা আশ্রয় দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে বাংলাদেশের সাথে তারা কখনোই বন্ধুত্বপূর্ণ আচরণ করেনি। তারা আরও বলছেন যে ইন্ডিয়া এখন পর্যন্ত শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিয়েছেন এবং তারা জানতে পেরেছেন যে তথ্যটি বেরিয়েছে যে হাদির হত্যাকারীরাও কিন্তু ভারতে অবস্থান করছেন। ঠিক এই বিষয়গুলো যখন সামনে আসছে এর মাধ্যমে এটি প্রতিমান হয় যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনেও তাদেরও একটি পরোক্ষ কিংবা প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। ঠিক এমন পর্যায়ে তারা যে বিষয়টি বলছেন যে হাদিকে যে কারণে হত্যা করা হয়েছে তিনি মূলত আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তিনি দিল্লির যে আধিপত্যবাদ সেই আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় তিনি স্লোগান দিয়ে গেছেন, সবসময় প্রতিবাদ করে গেছেন। সেই প্রতিবাদেরই বলি হতে হয়েছে কিন্তু হাদিকে। তারা বলছেন কিন্তু এই হত্যার মাধ্যমে কিন্তু হাদির কণ্ঠ তারা রোধ করতে পারবে না। ইনকিলাব মঞ্চ এগিয়ে যাবে। এই একই সাথে তারা বলছেন যে হাদির এই ঘটনা, হাদির যে আত্মত্যাগের মাধ্যমে আরো লাখো হাদির জন্ম বাংলাদেশে হবে এবং এই হাদিরাই বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে সবসময় রক্ষা করে চলবে। তারা বলার চেষ্টা করছেন যে এই দেশে জুলাই আগস্ট পরবর্তী সময়ে যারা এই দেশকে পতিত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে রক্ষা করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন তাদের নিরাপত্তা রাষ্ট্র দিতে ব্যর্থ হয়েছে এবং হাদি হত্যাকাণ্ডটাই এর সবচেয়ে বড় দৃষ্টান্ত। এবং একই সাথে তারা বলছেন যে এই দৃষ্টান্তর পরেও আসলে সরকার আসলে কি বলবে, তাদেরকে আসলে আদৌ কিছু বলার রয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাহবাগে এখানে কিন্তু মুহুর্মুহু স্লোগানে তারা এখানে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে তারা প্রতিবাদ জানাচ্ছে, ঘৃণা ভরে তারা প্রত্যাখ্যান করছে ভারতের যে আধিপত্যবাদ সেটিকে। তারা বলছেন যে এই আধিপত্যবাদের মাধ্যমে ভারত সবসময় বাংলাদেশকে তাদের নিজেদের অধীনে চালানোর চেষ্টা করেছেন এবং যারা আসলে এই বিষয়ে সহায়তা করেছেন তাদেরকে ভারত সবসময় তাদের কাছে আশ্রয় দিয়েছে, যারই ফল
ফলস্বরূপ আজকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাছাড়া আরও যে নেতাকর্মীরা রয়েছেন আওয়ামী লীগের, তারাও কিন্তু সেখানে অবস্থান করছেন এবং সেখান থেকে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আরও যে বক্তব্যগুলো আসছে যে তফসিল ঘোষণার পরে হাদির উপরে এই হামলা, বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলেও এই নির্বাচনকে বাধা দেওয়ার কোনো উপায় বা কিংবা কোনো কৌশলই কিন্তু কাজে আসবে না। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানাতে চাই যে এই যে এখানে যে অস্থায়ী মঞ্চটি তৈরি করা হয়েছে, এই অস্থায়ী মঞ্চে কিন্তু ডাকসু নেতাকর্মীরা ছিলেন, তারা সদস্যরা বক্তব্য রেখেছেন, সাদিক ক্যাম্প বক্তব্য রেখে গেছেন, SM ফরহাদ এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন এবং তাছাড়াও গণ অধিকার পরিষদের রাশিদ কিন্তু এখানে উপস্থিত ছিলেন, তিনি বক্তব্য রেখে গেছেন এবং আরও অনেকেই এখানে এসে তাদের যে বক্তব্য, হাদির প্রতি তাদের যে শোক, সেই শোক তারা প্রকাশ করেছেন এবং এই মুহূর্তে তারা আসলে মাগরিবের নামাজের সময় হয়ে এসেছে, সেই মাগরিবের নামাজের প্রস্তুতি তারা সম্পন্ন করছেন। এখানেই তারা মাগরিবের নামাজ আদায় করবেন। এর আগে কিন্তু আসরের নামাজও তারা এই শাহবাগ মোড়েই এই জায়গাতেই কিন্তু তারা আদায় করেছেন। আরেকটি বিষয় যদি একটু উল্লেখ করি যে হাদিকে যেদিন হত্যা করা হয় 12ই ডিসেম্বর, সেদিনও কিন্তু হাদি, সেদিনও জুমাবার ছিল, সেদিন কিন্তু হাদি এই কালভার্ট রোডের একটি মসজিদে নামাজ আদায় করেন, সেখানে লিফলেট বিতরণ করেন এবং লিফলেট বিতরণের পর কিন্তু তিনি যখন ফিরছিলেন তখন আততায়ীরা তাকে চলন্ত রিকশায় কিন্তু তাকে গুলি করে, যে গুলিটি হাদির মস্তিষ্ক ভেদ করে চলে যায় এবং এরপর হাদির সাথে সাথে অন স্পট কিংবা সেখানেই মারা না গেলেও তাকে দীর্ঘ 6 দিন কিন্তু তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, তাকে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের পর কিন্তু তাকে এভার কেয়ারে নেওয়া হয়েছে। এভার কেয়ারে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পর তাকে সিঙ্গাপুরেও পাঠানো হয়েছে, কিন্তু শেষ রক্ষা হয়নি, হাদিকে আসলে জীবন দিতে হয়েছে। সেই আততায়ীর গুলি হাদিকে আর বাঁচতে দেয়নি। তবে এখানে যারা উপস্থিত রয়েছেন, হাদির যে গুণগ্রাহীরা রয়েছেন, হাদির যে সঙ্গীরা রয়েছেন, সহযোদ্ধারা রয়েছেন, তারা বারবার এই বিষয়টি বলার চেষ্টা করছেন যে হাদিকে গুলি করে হত্যার মাধ্যমে আসলে তাকে হত্যা করা হয়নি, বরং হাদিকে আরো শক্তিশালী করা হয়েছে। হাদির যে দর্শন ছিল, সেই দর্শনটিকে আরো শক্তিশালী করা হয়েছে এবং এইভাবেই তার দর্শন পর্যায়ক্রমে চলতে থাকবে। এবং যে বিষয়টি তারা বলছেন যে হাদি নিজেও কিন্তু তার এই পরিণতি সম্পর্কে তিনি অবগত ছিলেন। তিনি আনুষ্ঠানিকতা মাত্র একটি জিডি করেছিলেন, কিন্তু তিনি জানতেন যে তার উপর যে কোনো সময় হামলা হতে পারে এবং তিনি শহীদের আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই রাজনীতির ময়দানে তিনি নেমেছিলেন। তবে যে বিষয়গুলো এই দেশের মানুষ সবচেয়ে বেশি মনে রাখবে, এইখানে তিনি তার 8 আসনে তিনি যে প্রচারণাগুলো করেছেন, এ সময় তিনি যে ভিন্ন ভাবে নিজের প্রচারণাগুলো করার চেষ্টা করেছেন, সেই বিষয়গুলো কিন্তু বাতাসা মুড়ির মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা করার চেষ্টা করেছেন, যেখানে মানুষ বিভিন্ন প্রার্থী লাখ লাখ টাকা ব্যয় করে এবং সেভাবেই প্রচলিত উপায়ের বাইরে গিয়ে কিন্তু তিনি প্রচারণা করেছেন এবং এইভাবেই কিন্তু তিনি অনেক মানুষের হৃদয় জয় করতে পেরেছিলেন, যার দরুন আজকে হাদির উপর এই হামলা এবং হাদি শহীদ হওয়ার পর এই মানুষের ঢল কিন্তু শাহবাগে আমরা দেখছি। এই ছিল আমার কাছে সবশেষ। শাহবাগে উত্তাল পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। দর্শক,